আজকে আমাকে ঘুরতে নিয়ে চলো। তুমি আমাকে আজকাল সময় দাও না। ঘুরতে নিয়ে কিভাবে যাব? আমার তো অফিস আছে, অফিসে যেতে হবে। অফিস মানে এই তোমার অফিসে বসকে ফোন দাও, ওরে তোমাকে ছুটি দেয় না কেন? ঢং করো। অফিসে গেলে তো আমাকে সারাদিন দৌড়ের উপরে রাখো, কাজে ভুল করলে বকো। কাউকে তো বুঝতে দেওয়া যাবে না তুমি আমার বর, এটা গোপন থাকলেই ভালো। মানে এতে মানুষজন কথা কম বলবে এসব নিয়ে, সেটা না হয় বুঝলাম। তাই বলে বউকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবো না? তো আমাকে বলছো কেন? তোমার বসকে বলো গিয়ে। তাহলে তুমি কে? হ্যাঁ, আমি তোমার এখন বউ। বউকে অফিসের গল্প করো কেন, তাই না? আমার অফিসের বস তুমি। বাড়িতে তো বউ, আমাকে কেন বসের কথা বলবা? তুমি জানো তুমি কিভাবে বসকে সামলাবা। অফিসের বসের থেকে ছুটি নিয়ে ঘুরতে যাবা বা অন্য কিছু করবা, সেটা তোমার ব্যাপার। অনুর কথা শুনে ভ্রু কুঁচকে তাকালাম। মেয়েটা তো আচ্ছা ফাজিল। সে আমার অফিসের বস হলেও ঘরের ঠিকই সে আমার বউ। দুই জায়গাতেও আমার দৌড়ের উপরে রাখে। আমি অন্য রুমে গেলাম। অনুর যে নাম্বারটা বস বলে সেভ করা, সেটাতে কল দিলাম। অনু ফোন রিসিভ করল। কল পেয়ে বলল, আরে সাব্বির সাহেব যে, তাই এত সকালে ফোন দিলেন যে? হায় রে বউ, আমি কি বউ আপনার? কি বলছেন? হ্যাঁ, জানেন আপনি আমাকে এটা বলার কারণে চাকরি চলে যাবে। আচ্ছা, সরি, আর হবে না। তা কি জন্য ফোন করলেন সাব্বির সাহেব? মানে ম্যাম, আজকে একটু ছুটি লাগবে, যদি কিছু মনে না করেন। ছুটি পেতে পারি? আজকের জন্য ছুটি কেন? ছুটি নিবেন বিষয়টা একটু পার্সোনাল তো। তবে ছুটি প্রয়োজন। কেমন পার্সোনাল? কেমন প্রশ্ন? বসকে বলা যাবে না। তাহলে ছুটি হবে না। আসলে আজকে আমার বউকে নিয়ে ঘুরতে যাব, তাই ছুটি প্রয়োজন। কি? অফিস বাদ দিয়ে বউকে নিয়ে ঘোরাঘুরি? আর একটা কথা, আপনি বিয়ে করেছেন কবে? দাওয়াত দেননি কেন? ম্যাম, ছুটি দিলে দেন, না হলে এত কথা বলতে ভালো লাগে না। কি? ওই বসের সাথে কেউ এভাবে কথা বলে? আপনাকে এক্ষুনি বহিষ্কার করে দেব। সরি ম্যাম, আসলে বউয়ের বায়না হয়েছে একটু ঘুরতে যাবে, তাই ছুটির দরকার ছিল। তাছাড়া অফিসে তো এখন তেমন কাজের চাপ নেই। আমি প্রজেক্টের সব ফাইলও কাজ করে রেখেছি অগ্রিম। তাই যদি ছুটি দিতেন। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে ছুটি দিতে পারি এক শর্তে। কি শর্ত ম্যাম? যদি আপনি আপনার বউয়ের সব আবদার আজকে পূরণ করেন। ম্যাম, কি বলেন? আমার পকেট ফাঁকা। হ্যাঁ, না হলে ছুটি মঞ্জুর হবে না। আর তাছাড়া বউকে ঘুরতে নিয়ে যাবেন, খরচ তো হবে, তাকে ফুচকা খাওয়াবেন। আচ্ছা ম্যাম, যা বলবেন আপনি। কথাটা বলে ফোন কেটে দিলাম। ঘুরে দেখি অনু দাঁড়িয়ে আছে পেছনে। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। এতক্ষণ বসের ক্যারেক্টারে ছিল, এখন বউ ক্যারেক্টারে বলল, বস কি ছুটি দিয়েছে? হ্যাঁ দিয়েছে। বস আমার কথা রাখে। কেন? বসের সাথে কি আবার তোমার ইতিশ-পিতিশ আছে নাকি? হ্যাঁ আছে। ওনারে আমার অনেক ভালো লাগে। কি ঢং করো না। ঢং না করে জলদি রেডি হও, আজ সারা দিন ঘুরব। চলো। আচ্ছা, একটু বসো, আমি এক্ষুনি যাচ্ছি। অনু রেডি হতে চলে যায়। আমি সোফাতে এসে বসলাম, হেলান দিয়ে বসে আছি। অনুর কথা ভাবছি, কিভাবে সে আমার বউ হলো, আর কেন অফিসের সবাই জানে না আমরা স্বামী স্ত্রী। চলুন আপনাদেরকে আগের ঘটনা খুলে বলি। এখন থেকে 6 মাস আগের কথা। অনু ম্যাম অফিসে সবসময় ফর্মাল পোশাক পরে আসলেও একদিন অনু ম্যাম একটা জিন্স আর বয়ফ্রেন্ড শার্ট পরে এসেছে। মানে এক কথায় ছেলেদের শার্ট পরে এসেছে। তবে বয়ফ্রেন্ড শার্ট মানে ঠিক বয়ফ্রেন্ডের শার্ট না। অনু ম্যামের কোনো বয়ফ্রেন্ড আছে বলে আমাদের অফিসের কেউ জানে না। আসলে বয়ফ্রেন্ড শার্ট নামেই এক ধরনের শার্ট আছে মেয়েদের জন্য। মেয়েরা তাদের প্রেমিক কিংবা স্বামীর শার্ট গায়ে দিতে পছন্দ করে। তখন সেই শার্ট তাদের শরীরে একটু বড় হয়। কিন্তু যাদের বয়ফ্রেন্ড কিংবা স্বামী নেই, তারা কিভাবে পাবে এই শার্ট? তাদের জন্য এই টাইপের শার্ট বাজারে আনা হয়েছে, এবং এগুলো বেশ জনপ্রিয় বটে। অনেক মেয়েই পড়েছে। তবে অনু ম্যামও যে এটা পরে অফিসে আসবে, সেটা আমাদের ধারণার বাইরে ছিল। অনু ম্যাম অফিসে সবসময় ফর্মাল পোশাকে আসে, আজকে এমন ক্যাজুয়ালি পোশাকে কেন আসলো কে জানে। এসব আমরা অফিসের সবাই নোটিস করছি। আমরা মোটামুটি ধরেই নিলাম যে অনু ম্যামের কোনো বয়ফ্রেন্ড নেই, সে এটা বাজার থেকেই কিনেছে। কিন্তু তখনই অফিসে বোমা ফাটালো আমাদের কামাল ভাই। সে একটা ছবি বের করে দেখালো আমাদের। অফিসের একটা দিনের ছবি। সেই সময় ছবিতে দেখা যাচ্ছে আমাদের অফিসের সেলস হেড মাহবুব স্যারের গায়ে ঠিক একই রকম শার্ট। আমাদের সবার চোখ কপালে উঠল। সবাই কাজকর্ম বাদ দিয়ে গসিপ করা শুরু করে দিল। আমাদের সবার আগে থেকেই একটা সন্দেহ ছিল যে অনু ম্যাম আর মাহবুব স্যারের ভেতরে কিছু চলছে। অফিসের দুজনকে বেশ সময় ধরেই গুজুর ফুনুর করতে দেখা যায়। মাহবুব স্যার প্রায়ই অনু ম্যামের কেবিনে গিয়ে হাজির হয় নানান কাজে। কিন্তু আজকে তো আমাদের সবার মনে আর কোনো সন্দেহই রইল না যে তাদের ভেতরে সত্যিই কিছু চলছিল। আমাদের অফিসের নতুন মুখরোচক গল্পের রচনা হল অনু ম্যামের এই শার্ট পরা নিয়ে।
আমি অবশ্য এসবের থেকে দূরেই রইলাম। সবসময় আমার অফিসের গসিপের অংশ হতে খুব বেশি ভালো লাগে না। অন্যরা যা ইচ্ছে করুক, আমার তেমন দেখতে আগ্রহ লাগে না। আমি সবসময় এসব থেকে দূরে থাকি। যদিও আমার কানে এসব কথাবার্তা ঠিক চলে আসে। আজকে অফিস থেকে বের হওয়ার আগে কামাল ভাই আমাকে কানপড়াও করলেন। তার শালীর জন্মদিনের জন্য একটা উপহার কিনতে হবে। আমি নাকি ভালো বুঝব কোন জিনিসটা ভালো হবে। যদিও আমার বিন্দু বিসর্গ কোনো ধারণাই নেই এসব উপহারের ব্যাপারে, আর সেটা যদি মেয়েদের কিছু হয় তাহলে তো আরও জটিলতা কাজ করে। তারপরেও কামাল ভাইয়ের হাত থেকে রক্ষা পেলাম না। তার সাথেই বের হতে হলো। অবশ্য কামাল ভাই মানুষ হিসেবে বেশ, তার সাথে বের হলে আমাকে পেট ভরে খাওয়াতে ভুলে না। শপিং শুরুর আগে আমরা পেট পূজা করে নিলাম। বসুন্ধরা সিটিতে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমরা দুজনে মিলে খুঁজতে লাগলাম যে তার শালীর জন্য কী উপহার দেওয়া যায়, কিন্তু আপাতত কিছুই মাথায় আসছে না। হঠাৎ করেই কামাল ভাইকে বললাম, ভাই, আপনার শালীকে একটা বয়ফ্রেন্ড শার্ট উপহার দেওয়া যাক, কি বলেন? কি শার্ট? বয়ফ্রেন্ড শার্ট? হ্যাঁ, বয়ফ্রেন্ড শার্ট। আজকে যে অনু ম্যাম পড়েছিল, এটা তো মাহবুবের। আপনি কিভাবে এত নিশ্চিত করে জানেন? আরে ছবি দেখালাম না? আরে ছবি তো দেখলাম, শার্ট আলাদা মনে হয়েছে। মোটেই আলাদা না, একদম এক শার্ট। আমি শতভাগ নিশ্চিত, মোটেই এক শার্ট না, আলাদা শার্ট। তুমি কিভাবে নিশ্চিত করে বলছো? এমনভাবে বলছো যেন শার্টটা মাহবুবের না, তোমার নিজের। কাহিনী কি? শার্ট তো মাহবুবের না। আমরা দুজনেই থমকে গেলাম, কারণ কণ্ঠটা এসেছে আমাদের পেছন থেকে, এবং পেছনে না ঘুরেই আমরা দুজনেই বলে দিতে পারি যে কণ্ঠটা কার। আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। ভেবেছিলাম আমাদের দিকে হয়তো অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকবে অনু ম্যাম। তাকে নিয়ে আমরা কথা বলছি এটা জানার পরে আমাদেরকে যে ঝাড়ি দেবে সেটা তো নিশ্চিত। তবে তার বদলে দেখলাম মুখে একটা হাসি হাসি ভাব নিয়েই সে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ। আমাদের মতোই সেও এসেছে শপিং করতে। অনু ম্যামকে দেখে কামাল ভাই মুখের হাসি বিস্তৃত করে বলল, হ্যালো ম্যাম। হ্যালো কামাল সাহেব, আপনারা এখানে? ম্যাম, আমার শালীর জন্মদিন, তাই আপনার মতো একটা বয়ফ্রেন্ড শর্ট কিনতে এসেছে। আমার সাথে সাব্বির এসেছে পছন্দ করে দিতে। আচ্ছা, সাব্বির সাহেবের পছন্দ বেশ ভালো মনে হচ্ছে। এই কথাটা বলেই অনু আমার দিকে তাকালো। আমি খানিকটা বিব্রত বোধ করলাম। কামাল ভাইটা যে কখন কি বলে তা ঠিক নেই। আমি একটু কেবল বিব্রত মার্কা হাসি দিলাম, এছাড়া কিছুই করার নেই। অনু ম্যাম বলল, আচ্ছা যাই হোক, আপনাদের পেয়ে ভালোই হলো। আমার সাথে আসুন তো দেখি একটু। এই বলেই সে হাঁটতে লাগল। আমরা বাধ্যকর্মীর মতো তার পেছনে পেছনে যেতে লাগলাম। দেখলাম সে রিচ ম্যানের শোরুমে ঢুকল। আমরা তার পেছনে পেছনে ঘুরতে লাগলাম। সে শার্ট পছন্দ করতে লাগল। দামি শার্ট এগুলো। কামাল ভাই আমার কানে ফিসফিস করে বলল, দেখছো সাব্বির, মাহবুবের জন্য শার্ট কিনছে, আমি শিওর। কিন্তু আমাদের কি কাজ সেটাই বুঝতে পারছি না। আমার কাছ থেকে তো ওপিনিয়ন নিবে না, নাকি নিবে? কেন যে আমাদের আসতে বলল সেটা বের হলো একটু পরেই। অনু শার্ট দেখতে দেখতে হুট করে অনু দুটো শার্ট আমার হাতে দিয়ে বলল, সাব্বির সাহেব, শার্ট দুটো ট্রায়াল দিয়ে আসুন দেখি। আমি পরব? হ্যাঁ, আপনি পরুন। আপনি ট্রায়াল দিন, আপনার শরীরে ফিট হলেই চলবে। যান এক্ষুনি। আমি একবার তাকালাম অনুর দিকে, আরেকবার তাকালাম কামাল ভাইয়ের দিকে। দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। তারপর শার্ট দুটো নিয়ে ট্রায়াল রুমে গেলাম। তারপর দুটো শার্ট পরে অনু আর কামাল ভাইয়ের সামনে এসে দাগালাম। অনু ম্যাম শার্ট দেখে তারপর বলল, চমৎকার লাগছে আপনার গায়ে, বানিয়েছে ভালো। সেলসম্যান, দুটো প্যাক করুন। কেনাকাটা শেষ করে অনু আমাদের কফি খাওয়াতে চাইল। আমি সবিনয় মানা করে বললাম যে আমরা একটু আগেই কফি খেয়েছি। আমার কথা শুনে অনু অবশ্য খুব বেশি জোরাজোরি করল না। আমাদের রেখে সে চলে গেল। যাক, হাফ ছেড়ে বাঁচলাম। অনু চলে যেতেই কামাল ভাই বলল, সাব্বির, একটা জিনিস বুঝতে পারছি না, মাহবুবের শরীর আর তোমার শরীর একরকম না। তোমার মাপে হলে কিভাবে হবে ওনার গায়ে? তা জানি না, তবে হয়তো অন্য কেউ যার শরীর আমার মতো। আপনি ভুল ছিলেন। আমি দেখলাম কামাল ভাই এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত বোধ করছেন, কারণ তিনি তো ছবি বের করে দেখিয়েছিলেন যে শার্টটা মাহবুবের শার্ট, তাই তার ধারণা ভুল হলে তো তার মান ইজ্জত থাকবে না। বাকি সময়টা তিনি আর অন্য কোনো কিছুতেই মনি বসাতে পারলেন না। কোনো মতে একটা উপহার কিনে নিজের বাসার দিকে রওনা দিলেন। আমিও নিজের বাসার দিকে যাওয়ার জন্য শপিং মল থেকে বের হলাম। রিক্সা নেব নাকি উবার ডাকবো এই চিন্তা করছি। তখনই অনুকে আবার দেখতে পেলাম। আমাকে দেখে সে আমার দিকেই আবার এগিয়ে এলো। তারপর বলল, এই যে কামাল সারাপ কোথায়? ওনার কাজ শেষ, চলে গেল। আজকাল অন্যের শালীর জন্য উপহার চুজ করে দেওয়া হচ্ছে। বাহ! আরে এরকম কিছুই না, আমি কিছুই করিনি। অনু আমার দিকে সরু চোখ দিয়ে তাকিয়ে রইল কিছু সময়। তারপর শার্টের সেই শপিং ব্যাগটা আমার দিকে বাড়িয়ে দিল। তারপর বলল, কাল অফিসে নীল শার্টটা পরে আসবে মনে করে। আরে কামাল ভাই দেখল তো, যদি এটার থেকে একটাও ডরে যা, উনি কি ভাববে? অনু বলল,
ওই রামছাবলটার মাথায় এই বুদ্ধি নেই যে শার্টটা মাহবুবের আমার গায়ে পাঞ্জাবির মতো হয়ে যাবে, তাই যেটা বললাম করবা চুপচাপ। আমি বললাম, তুমি এভাবে আমার শার্ট না পরে গেলেও পারতে অফিসে। কেন, সমস্যা কি? না মানে অফিসের মানুষ কি ভাবছে ভাবো। কেন, লজ্জা লাগবে তোমার যে আমার সাথে প্রেম করছো? এটা প্রকাশ পেলে আমরা গোপনেও বিয়ে করব, মানে অফিসের কাউকে জানতে দেব না। আমি হাসলাম, বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এত ভাবছো কেন? এখন চলো। আবার কেন? ডিনার করব। আরে আমি সত্যি একটু আগে খেয়েছি তো। কি হয়েছে, আবার খাবে আমার সাথে? আমার আসলে মানা করার উপায় ছিল না। একে তো অনু প্রেমিকা, তারপর আমার অফিসের বস, তাই দুই দিক থেকে তার কথার উপরে কথা চলে না। আমি আবার শপিং মলের ভেতরে ঢুকলাম। আজকে রাতে বাসায় গিয়ে আর কিছু খাবার উপায় থাকবে না। পরের দিন আমি অনুর দেওয়া নীল শার্টটা পরে অফিসে গেলাম। মনে মনে একটু ভয় ছিল যে কামাল ভাই হয়তো চিনতে পারবে, কিন্তু অনুর ঠিক কি বলেছিল কামাল ভাই